ক্যান্ডিডেট ভোটার। এটা হচ্ছে 89। ওদের তুইও আমার মতো এখন জানি এখন বেরিয়ে গেল আমি গেলাম দেখুন, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, নির্বাচন কমিশন তারা বৈজ্ঞানিক ব্যবস্থাকে মানে, তারা মনুবাদী ব্যবস্থার উপরে নির্ভরশীল ছিলেন। বৈজ্ঞানিক যদি তারা মানতেন তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হতো, আপনারা জানেন যে সিনিয়র সিটিজেন কাকে বলে। ওনারা বাড়ি থেকে এসে ভোট নিয়ে যাওয়া এইসব দেখলেন। অনেক কম বয়সী মানুষ আছেন যারা বাড়ি থেকে মানে নিজেরা খুব অক্ষম, এটা বয়সের বিষয় নয়। আবার অনেকে অনেক বেশি বয়স আছে, তারা অনেক বেশি সক্ষম। এবার এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভাবা এই প্রচণ্ড রৌদ্রে এত গরমে আজকে যে বিষয়টা এসে দাঁড়ালো, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো এবং ভোটদান কেন্দ্রগুলো মানে পোলিং স্টেশন, সেটাও দেখে কিন্তু ভালো জায়গা ঠিক করা প্রয়োজন ছিল। যারা প্রিজাইডিং অফিসার আসবেন, যারা ভোটের কাজ করবেন, তারা সেখানে শুতে পাচ্ছেন না, জল নেই, তাদের বাথরুমের ব্যবস্থা নেই। স্বাভাবিকভাবে পরের দিন তারা মানুষের যে অধিকার তারা গ্রহণ করবেন, যে পদ্ধতির মধ্যে নির্বাচন কমিশনের দীর্ঘদিনের ব্যবস্থা, সেটা তারা কিভাবে মানসিক দিক থেকে সক্ষম হবে। অতএব প্রথম দিকেই বিজ্ঞানসম্মত উপায়ে যে ভোট গ্রহণের ব্যবস্থা করা, সেটা কিন্তু নির্বাচন কমিশন করেনি। দ্বিতীয় বিষয়, আমি বাংলার মানুষকে অভিনন্দন জানাবো, অনেক ইরিটেশনের পর দেখা গেছে এসআইআর প্রক্রিয়ায় দীর্ঘ যে মানুষকে চরম লাঞ্ছনার শিকার হতে হয়েছে, তারপরে দেখা গেছে যে আজকে আপনি আমাকে বলুন যে এই যে প্রচুর ভোট দান পর্ব, অনেকে কৃতিত্ব নেবেন এই রাজনৈতিক দলের জন্য, ওই নির্বাচন কমিশনের জন্য, কারুর জন্য। এসআইআর প্রক্রিয়ায় যে ঝামেলার সম্মুখীন ভোটাররা হয়েছিলেন, তারা যদি ভোটদানে বিরত থাকেন, কোনোভাবে ভোট দিতে না পারেন, আবার যদি তাদের কেউ আইডেন্টিফাই করেন, আবার কোনো একটা ওয়ার্ড তৈরি করা হয়, তার সম্মুখীন আসতে হয়। যেমন লজিক্যাল ডিস্টারবেন্সি, অ্যাডজুডিকেটেড, এইসবের সম্মুখীন যাতে না হতে হয়, তারা অনেক পয়সা খরচ করে প্রত্যেকে নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট দিয়েছে। তাই পার্সেন্টেজ যে পোলিং, সেটা কিন্তু বেড়েছে। এবং এর সঙ্গে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ভাবা প্রয়োজন, যে যারা জেনুইন ভোটার ভোট দিতে পারলেন না, তাদের উপরে যে আজকে লাঞ্ছনা করা হলো, তাদের যেভাবে গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হলো, এটা পশ্চিমবাংলার 1952 সাল থেকে নির্বাচনে একটা চরম অব্যবস্থা এবং বিরল দৃষ্টান্তের সাক্ষী থাকলেও সারা বাংলা। গণতান্ত্রিক উৎসবে যখন তারা অংশগ্রহণ করতে পারলেন না, তারা কিন্তু এটুকু ভাবলেন যে আমি মনে করি 1952 সাল থেকে
জওহরলাল নেহেরুর নেতৃত্বে যে প্রথম ভোট, সেখানে যে ভোট মানেই ভোট উৎসব, সেটা কিন্তু তাদের কাছে একটা কবরে যাওয়ার জায়গা কিংবা শ্মশানে যাওয়ার জায়গা হিসাবেই আজকের দিনটি তাদের কাছে লিপিবদ্ধ থাকলো। কারণ তারা জেনুইন ভোটার হিসাবেও এই পর্বে অংশগ্রহণ করতে পারলেন না। এটা দুঃখজনক, অপমানজনক এবং বাংলা সেই এত একটা বিরল দৃষ্টান্তের সাক্ষী থাকবে। আমি নির্বাচক মণ্ডলী যারা আছেন সবাইকে অভিনন্দন জানাবো। এত সবের পরেও তারা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। আমি সারা বিধানসভা কেন্দ্র প্রত্যেকটি জায়গায় ঘুরে দেখেছি এবং সারা বাংলায়, যেহেতু রাজ্য সভাপতি আমি, কন্ট্রোল রুম আমার প্রদেশ দপ্তরে এবং এখানেও আমি আলাদাভাবে কন্ট্রোল রুম তৈরি করেছিলাম সারা বাংলার বিষয়টি যাতে এক নজরে আমি দেখতে পারি। সেক্ষেত্রে যেটা আমি দেখেছি, বিক্ষিপ্ত বহু জায়গায় অনেক সংঘর্ষ হয়েছে, গোলমাল হয়েছে এবং সবথেকে দুঃখজনক বিষয়, যেন মনে হচ্ছে পশ্চিমবাংলার নির্বাচনটা শুধু ভবানীপুরকে কেন্দ্র করে হয়ে আছে। এটাও একটা বাইনারি পলিটিক্সের অঙ্গ। সকাল থেকে একেবারে শেষ পর্ব পর্যন্ত খালি দেখানো হচ্ছে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতাকে, কিন্তু অন্যান্য যে জায়গা, যেখানে আপনি ধরুন শ্রীরামপুরেরই রাজ্যধরপুরের যে গ্রামীণ পঞ্চায়েতের জায়গা, সেখানে রাস্তা নেই। আজ নির্বাচনের দিন সেটা তো তুলে ধরা প্রয়োজন ছিল, কারণ সেখানকার মানুষেরা যে দুর্দশার সম্মুখীন হন তারা দেখতেন। রিষড়ার গ্রামীণ অঞ্চলের যে জায়গাগুলো একেবারে বসবাসের অযোগ্য, সেই জায়গাগুলো তো মানুষ দেখতে পারতেন যে শ্রীরামপুর ঐতিহ্যবাহী একটি বিধানসভা কেন্দ্রের ভেতরে গ্রামীণ কিছু জায়গা আছে যেগুলো একেবারে না দেখলে বোঝা দায় যে সেখানে মানুষ কিভাবে বসবাস করে। অতএব এগুলো যখন দেখা গেল না, উল্টে ভবানীপুরের চাকচিক্য এবং সেখানকার যে অর্থনৈতিক উন্নয়নের একটা দিক আর একটা বস্তির দিক, সেই বস্তির দিকটাকে দেখানো হয়নি। তো স্বাভাবিকভাবে এটাও একটা বাইনারি পলিটিক্সের অঙ্গ হিসাবে আজকে তুলে ধরা হলো, যেটা আমরা কোনোভাবেই চাই না। এবং এর সঙ্গে সঙ্গে আমি মনে করি ইভিএম নিয়ে যে অভিযোগগুলো সকাল থেকে এসছে, যেমন পাঁচতলায় 14 নম্বর ওয়ার্ডে 3 বার ইভিএমকে চেঞ্জ করতে হয়েছে এবং অনেক জায়গায় এই ইভিএমের কারণে বিরাট লাইন পড়েছে এবং অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে মানুষকে। তো এই সমস্ত জিনিসগুলো দেখার পরও এখন বিজেপি বা তৃণমূল তারা দাবি করবে যে আমরাই জিতছি, আমরাই ঠিক করছি। কিন্তু আমরা কংগ্রেস হিসাবে মনে করি যে শ্রীরামপুরবাসী কিংবা বাংলার মানুষের দ্বিতীয় পর্বের যারা ভোট দিলেন, তারা তাদের বুদ্ধিমত্তা, তাদের উৎকর্ষতা, তাদের মেধা এবং তাদের যোগ্যতা যথেষ্ট। তাদের আন্ডার এস্টিমেট করার কোনো প্রয়োজন নেই। অগ্রিম আমরা যদি প্রেডিক্ট করি টিয়া পাখির মতো, তাহলে কিন্তু এটা বুঝতে হবে ভোটারদের আমরা অবহেলা করছি, বুদ্ধু ভাবছি এবং তাদের ইগনোর করছি। এটা গণতন্ত্রে কোনোভাবে কাম্য নয় এবং আমি মনে করি শান্তিপূর্ণ ভোট হওয়া প্রয়োজন। প্রথমেই আজ সকালে ভিডিও বার্তার মাধ্যমে রাজ্য সভাপতি হিসাবে আমি দাবি করেছিলাম যে পশ্চিমবাংলার ভোটে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, প্রত্যেকটি মানুষ ফ্রি, ফেয়ার অ্যান্ড ফেয়ারলেস যাতে ভোট দিতে পারেন। প্রথম পর্বের ভোটের পর একটা প্রাণ আমাদের থেকে কেড়ে নিয়েছিল গুন্ডারা, কংগ্রেসের একজন কর্মীকে মেরে ফেলা হয়েছিল। সেই রকম কোনো নিধনযোগ্য যাতে তৈরি না হয়, এটাও আমরা দাবি করেছিলাম। আমি সর্বশেষে একটা কথাই বলবো, অভিনন্দন বাংলার সেই সমস্ত মানুষকে যারা অনেক দুঃখ যন্ত্রণার মধ্যেও এই ভোট উৎসবে অংশগ্রহণ করলেন, আর যারা করতে পারলেন না তাদের কাছে বলবো আইনি লড়াই লড়ে আপনাদের অধিকারের পাশে কংগ্রেস থাকবে এবং আগামী 4 তারিখ পশ্চিমবাংলার ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হবে আমি নিশ্চিতভাবে মনে করি। তার কারণ পশ্চিমবাংলার মানুষ তারা জানেন ইতিহাস কেমনভাবে তৈরি করতে হয়। এত বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরেও দেখা গেল যে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির সম্মুখীন হতে হলো। শুধু কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসলেই হয় না, তাকে পরিচালনা করার একটা পদ্ধতি থাকা প্রয়োজন। টিএমসি যা তাদের করার তারা তা করলেন, নামে দাঁড়িয়ে থাকলো কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর সুযোগ তারা নিলেন বিজেপি, কারণ নির্বাচন কমিশনের নিজের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই।
তাকে কেন্দ্রীয় সরকারের কর্মচারী রাজ্য সরকারের কর্মচারীকে দিয়ে ভোট করতে হয়। এবার এই নির্বাচন কমিশন তারা একবারও দেখলেন না কেন্দ্রীয় বাহিনী যারা এলেন বা কেন্দ্রীয় কর্মচারী যারা নির্বাচন কমিশনে কাজ করছেন তারা বিজেপিকে সুযোগ করে দিচ্ছে, আর যারা রাজ্যের কর্মচারী যারা নির্বাচন কমিশনের হয়ে কাজ করছেন তারা টিএমসিকে সুবিধে করে দিচ্ছে। সেখানেও এক অলিখিতভাবে আর এক বাইনারি পলিটিক্সের আমরা সাক্ষী থাকলাম, এবং এই সাক্ষীটা আগামী দিনে আমাদের প্রজন্ম নিশ্চিতভাবে সেই যে ব্যাড অ্যাটমসফিয়ারের তারাও ভুক্তভোগী হবেন এবং তাদেরও সমাজ জীবনে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে।